আজ ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে। বৈঠক পরবর্তী দলগুলোর মাঝে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে ডিসেম্বরেই নির্বাচন আর সম্ভব, আর কেউ বা বলছেন জুলাই ঘোষণার আগে নির্বাচনের তারিখ চান না তারা। আবার কেউ বা চান এপ্রিলের মধ্যেই নির্বাচন হোক। কিন্তু মানুষের বড় প্রশ্ন, দেশে আসলেই কবে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন? আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আজকে রাজনৈতিক দলগুলো নানা ধরনের কথাবার্তা বলেছেন। আমরা কি দেখে আসবো যে আজকে কি বলেছে সেসব কিন্তু দেখে আসবো। আজকে যেই দলগুলো কথাবার্তা বলেছেন তার মধ্যে কিন্তু বিএনপির যিনি নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি বলছেন যে সংস্কারে যথেষ্ট সময় অতিবাহিত এবং প্রায় সকল রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায়, এবং যে সংস্কারের যে সময়টা নেওয়া হয়েছে তিনি মনে করছেন যে এটা আসলে যথেষ্ট সময় হয়েছে, এবং দলগুলো কিন্তু একমত বলে তিনি কিন্তু মনে করছেন। আজকে 12 দলীয় জোট বলছে যে ঐকমত্য কমিশন বৈঠকে 26 জন বক্তব্য রেখেছে এবং 23টি দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। অন্যদিকে এনসিপির নেতা যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলছেন যে জুলাই মাসেই যেন জুলাই সনদ ঘোষণা করা হয়, জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ যেন ঘোষণা না করা হয়, তার জন্য তিনি কিন্তু সরকারকে আহ্বান করেছেন। এবং আজকে যেহেতু বাজেট দেয়া হলো, সেই বাজেটে কিন্তু ধরা হয়েছে যে ত্রয়োদশ যেই জাতীয় সংসদ নির্বাচন আগামীতে অনুষ্ঠিত হবে, সেখানে ইসির জন্য বাজেট ধরা হয়েছে 2,956 কোটি টাকা। আজকে আমরা এসব বিষয় নিয়েই আলোচনা করব, এবং আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। যুক্ত হব তার সঙ্গে। আমরা শুরুতেই একটু জানতে চাই, আপনাকে ভোটের ট্রেনে স্বাগত জানিয়ে জানতে চাই যে আপনারা তো নিবন্ধন ফিরে পেলেন প্রায় এক যুগ পরে। এই যে দীর্ঘ একটা সময় আপনাদের নিবন্ধন আটকে রাখা হয়েছিল, কি প্রক্রিয়া আসলে আটকে রাখা হয়েছিল, এবং সেটা কি ছিল আসলে, কতটা বৈধ কিংবা অবৈধ ছিল, কি বলবেন? যখন নিবন্ধন বাতিল করাটা যে অবৈধ ছিল এই কথা ইতোমধ্যে আপিল বিভাগ বলে দিয়েছেন। হাইকোর্ট বিভাগ মেজরিটির ভিত্তিতে, অর্থাৎ 3 জন জজের মধ্যে 2 জনের সিদ্ধান্তের ভিত্তিতে নিবন্ধন বাতিল করেছিল। আপিল বিভাগ বলেছেন এই যে নিবন্ধন বাতিল করা হয়েছে এই আদেশটিকে আপিল বিভাগ সেটিসাইড করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। ফলে নিবন্ধন বাতিল করা হয়েছিল অবৈধভাবে, এবং বলছেন যে রিট পিটিশনটি যারা করেছিলেন, যে অবস্থায় রিট পিটিশন করেছিলেন, আমাদের আপিল বিভাগ বলেছেন এই রিট পিটিশনই চলে না, নট মেনটেইনেবল। ফলে আমি বলতে চাই রিট পিটিশনটি যারা করেছিলেন এবং যারা করিয়েছিলেন তাদের মধ্যে একটা যোগসাজশ ছিল। তারা জামায়াত ইসলামীর রেজিস্ট্রেশন এবং জামায়াতকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখার জন্যই এই মেকানিজম উদ্ভাবন করেছিলেন। সেটি ইলেকশন কমিশন, আদালতের একটা অংশ এবং কিছু অযাচিত রাজনৈতিক দলের সদস্যবৃন্দ মিলে এই পুরো প্রসেসটাকে প্রক্রিয়া করেছেন। সেখানে হাইকোর্ট ডিভিশনের যে 3 জন জজ ছিলেন তার মধ্যে একজন তার সঙ্গে একমত হননি, অর্থাৎ রেজিস্ট্রেশন বা নিবন্ধন বাতিল করেননি, বাকি 2 জন বাতিল করেছেন। এবং আপিল বিভাগ এটা বলেছেন এই যে রিট পিটিশন, এইভাবে যে রিট পিটিশন করা, যেখানে ইলেকশন কমিশনের সামনে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চলমান ছিল, এই অবস্থায় যে রিট পিটিশন করে ফেলেছেন সে হাইকোর্ট ডিভিশনে, আমাদের আপিল বিভাগ বলেছেন এটা রিট পিটিশনই চলে না, বাতিল তো অনেক পরের কথা। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস, জামায়াত ইসলামী বাংলাদেশের সকল রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিল, সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে, সঠিক নির্বাচনে অংশগ্রহণ করেছে, পার্লামেন্টে দায়িত্ব পালন করেছে, সরকারকেও রিপ্রেজেন্ট করেছে, এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়েই করেছে, জামাতের নামেই করেছে। হঠাৎ করে তাকে রাজনৈতিক সিস্টেম থেকে বা প্রক্রিয়া থেকে বাদ করতে হচ্ছে কেন? এই যে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে কি একক ব্যক্তি করেছে? এটা তো একটা সিন্ডিকেটিং সিস্টেম। আমি সবসময় বলে থাকি এটা একটা সিন্ডিকেটেড মেকানিজম। এই সিন্ডিকেটেড মেকানিজমের মাধ্যমে এটাকে নির্বাচন প্রক্রিয়া থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ বিচারে তো এটা ভালো হয়নি। আমাদের আপিল বিভাগ সসম্মানে জামায়াতের রেজিস্ট্রেশনও ফিরিয়ে দিয়েছেন এবং প্রতীকের ব্যাপারেও ইন্ডিকেশন দিয়েছেন যেন ইলেকশন কমিশন এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আমরা আশা করব দ্রুতই জামাতের নিবন্ধন এবং কিন্তু শিশির মনির, এই যে 12 বছর
একটা দীর্ঘ সময় কিন্তু আপনারা যেহেতু নিবন্ধনের বাইরে ছিলেন, তাতে আসলে কতটা ক্ষতি হলো এই জামাত ইসলামের? হ্যাঁ, জামাত ইসলামী ইলেকশন এই 12 বছরে যে সমস্ত নির্বাচন হয়েছে এই সমস্ত কোনোটাই তো পার্টিসিপেটরি নির্বাচন হয়নি। কোনো নির্বাচনই তো সঠিকভাবে 12 বছরের মধ্যে আমরা হতে দেখিনি। এবং যে নির্বাচন হয়েছে আপনারা সবাই জানেন কিভাবে ভোট কারচুপির নির্বাচন হয়েছে। জামাত ইসলামী এই প্রক্রিয়ার মধ্যেও আসতে পারে নাই, অংশগ্রহণ করতে পারে নাই নিজের নামে। এই যে পলিটিক্যাল প্রসেস থেকে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে বাইরে রাখার যে প্রক্রিয়া, এটিই তো ব্যাড পলিটিক্স। এবং এই ব্যাড পলিটিক্সের শিকার হয়েছিল জামাত ইসলামী। জামাত ইসলামীকে এই ব্যাড পলিটিক্সের শিকার করে যারা প্ল্যান করেছে তাদের তো শেষ রক্ষা হয়নি শেষ পর্যন্ত। ফলে আপাতত জামাত ইসলামী নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ছিল না, এই কথা সঠিক। কিন্তু শেষ বিচারে কি তা ভালো হলো? শেষ বিচারে যে বা যারা ইলেকশন প্রক্রিয়া থেকে জামাতকে সরিয়ে দিয়েছেন তারা নিজেরাই তো টিকতে পারেন নাই, তারা নিজেরাই সরে গিয়েছেন। ফলে বিভাগের উপরে আস্থার কথা আপনারা বলছেন, কিংবা আমরা যেটা মানি বিচার বিভাগের উপর, সেই আস্থাটার যে সংকট কিংবা সেই সংকট উত্তরণে কি আসলে কোনো পদক্ষেপ দেখছেন? বা আগামী দিনে এই সময় যারা বিরোধী দল আছেন কিংবা এই সরকারের বিরোধী, তারাও যে কোনো আইনের বলে নিষিদ্ধ হবেন না, সেটা আসলে প্রোটেক্ট কিভাবে করছে? দেখেন, বিচার বিভাগ যদি স্বাধীন সার্বভৌমভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে দেশে ফেসিজম আবার গড়ে উঠবে, এটা আমি মনে করি। ফেসিজম কিন্তু কোনো ব্যক্তি বিশেষ না, এটা একটা কনসেপ্টের নাম, এটা একটা ধারণার নাম। যে কেউ যে কোনো সময়ে অসামান্য ক্ষমতার অধিকারী হয়ে জনগণের বিরুদ্ধে যেতে পারেন। সেক্ষেত্রে বিচার বিভাগ হলো রক্ষা কবচ। বিচার বিভাগ যদি সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেন নির্ভয়ে, নিঃসংকোচে এবং সাহসিকতার সাথে, তাহলে সরকার বলি আর পার্লামেন্ট বলি, তারা যদি ফ্যাসিস্ট হয়ে উঠতেও চায় তাহলে বিচার বিভাগের এই খবরদারির কারণে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ থাকে না। ফলে আমি বিচার বিভাগকে বলবো, এবং বিচার বিভাগের প্রতি আমি এটা বলতে চাই, যেই ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় থেকে যাক, যেই ইলেক্টেড হোক আর যে ইলেক্টেড হোক না কেন, বিচার বিভাগের ন্যায়ের দণ্ড সব সময় উচ্চকিত রাখতে হবে। অন্যথায় জনগণ তার শেষ ঠিকানায় যাওয়ার যখন সুযোগ পাবে না, তখন আইন কানুন তারা নিজেরাই রাস্তায় নেমে এসে হাতে তুলে নেয়। ফলে বিচার বিভাগের দায়িত্ব হবে ন্যায় বিচার নিশ্চিত করা, ইররেসপেক্টিভ অফ রেস, সেক্স, কালার এবং রিলিজিয়ন। কে কোন ধর্মের, কে কোন মতের, কে কোন রাজনৈতিক দলের, কে কোন, কার বাড়ি কোথায়, এগুলো বিচার বিভাগের দেখার কথা নয়। বিচার বিভাগের দেখার কথা ন্যায় বিচার, ন্যায় বিচার এবং ন্যায় বিচার। সাম্প্রতিককালে একটা বিষয়ে বেশ বড় করে আসলে বলা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার আগে নির্বাচনের তারিখ কিংবা নির্বাচন নয়, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তবে সেই বিষয়টা জানার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। আমরা যেটা বিরতির আগে কথা বলছিলাম যে জুলাই ঘোষণাপত্র নিয়ে বেশ কথাবার্তা উঠছে এবং বলা হচ্ছে যে এই যে ঘোষণাপত্র দেওয়ার আগেই যাতে নির্বাচনের তারিখটা না দেওয়া হয়, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখেন, নির্বাচনের তারিখ নিয়ে পার্থক্যটা কি? কেউ কেউ বলছেন যে ডিসেম্বর মাসে করেন, আর সরকার থেকে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এই যে টাইম ফ্রেমটা তো সরকার নিজেই ঠিক করেছে। সরকারকে কেউ বাধ্য করেছিল? সরকারকে কেউ বলেছে যে কবে নির্বাচন করতে হবে আপনারা বলেন? সরকারই সবার আগে আগ বাড়িয়ে বলেছে যে যদি অল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে, একটু বেশি সংস্কার হলে জুনের মধ্যে হবে। জুলাই ঘোষণা যদি না দেওয়া হয় তাহলে মনে রাখতে হবে যে বা যারাই রাজনীতি করছেন, যে প্রেক্ষাপটে রাজনীতি করছেন, জুলাই ঘোষণা ছাড়া এই রাজনীতির সাংবিধানিক কোনো বৈধতা থাকবে না। ফলে জুলাই ঘোষণা আমি মনে করি অনিবার্য। সকলেই একমত হয়ে জুলাই ঘোষণা দেওয়া দরকার, কনস্ট্রাকটিভ ভূমিকা পালন করা দরকার। নির্বাচন অবশ্যই হবে, নির্বাচনী অবশ্যই রোডম্যাপ ঘোষণা করতে হবে, কিন্তু নির্বাচন বলে মূল বিষয়টাকেও যেন আমরা পাশ কাটিয়ে না যাই, সেটাও খেয়াল রাখতে হবে।
ফলে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত, রোডম্যাপ ঘোষণা করে দেওয়া উচিত, ডিসেম্বরেই হোক, ফেব্রুয়ারিতেই হোক অথবা এপ্রিলেই হোক, সরকার সেটি ঘোষণা করে দেওয়া উচিত। আর জুলাই ঘোষণাপত্র যার জন্য এত পরিশ্রম করেছে ঐকমত্য কমিশন, সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে, সেকেন্ড রাউন্ড আলোচনা শুরু হয়েছে, সেখানেও জুলাই ঘোষণাপত্র তাড়াতাড়ি ডিক্লেয়ার করে দেওয়া উচিত। কিন্তু শিশির মনির, এই যে ডিসেম্বরে নির্বাচনের কথা বলছে বিএনপির তরফ থেকে এবং জামায়াত বলছে যে সেটা ফেব্রুয়ারি, তাহলে এই যে 1-2 মাসের একটা গ্যাপ, সেটা আসলে আপনারা কেন একমত হতে পারছেন না? সেটা জামায়াতের পক্ষ থেকেও কেন ডিসেম্বরে যাচ্ছে না, কিংবা বিএনপি কেন ফেব্রুয়ারিতে যাচ্ছে না, কি মনে হয়? আমি তো মনে করি যে শেষ পর্যন্ত সবাই একমত হবে। ফেব্রুয়ারি হইলেও সবাই একমত হবে, এপ্রিলে হইলেও সবাই একমত হবে। আমার মনে হয় না এতে কোনো শেষ পর্যন্ত কিছু হবে। কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা ডক্টর ইউনূস সাহেবকে এখন ঐক্যের প্রতীক হিসেবে রেখেছি। তার একটা সুবিধা অসুবিধা আছে, আমরা তাকে বিশ্বাস করেছি এবং বিশ্বাস করে এই পর্যন্ত অগ্রসর হয়েছি। তিনি একটা টাইম ফ্রেম বলছেন যে জানুয়ারি থেকে জুনের মধ্যে, সেই টাইম ফ্রেমে গো ধরার তো কিছু নাই। একমত হতে অসুবিধা কোথায়? এখানে গো ধরার কি আছে? আগেই করতে হবে, পরেই করতে হবে, এই মাসেই করতে হবে, ওই মাসে করা যাবে না। আমি মনে করি যে বা যাই এই দৃষ্টিভঙ্গিগুলো পোষণ করবেন, এটা সঠিক হবে না। ফ্লেক্সিবল থাকেন। ফ্লেক্সিবল যদি আমরা থাকি তাহলে একটা সঠিক সম্মানজনক সমাধান হবে। আর যদি ফ্লেক্সিবল না থাকি, আমার কথাই মানতে হবে, আমি মনে করি এটা ভালো টেন্ডেন্সি নয়। কিন্তু কোন কোন দল তো অভিযোগ তুলছে জামাতের বিরুদ্ধে কিংবা এনসিপির বিরুদ্ধে যে তারা আসলে নির্বাচনটা পেছাতে চায়, অন্যরা আসলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা চায়। আসলে কি জামাত পেছাতে চায়? পিছানো আগানোর প্রশ্ন না তো, এখানে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো একটা সংস্কার প্রক্রিয়া চলছে, এই সংস্কার প্রক্রিয়াটার সঙ্গে কি একমত পোষণ করতে হবে না? এই সংস্কার প্রক্রিয়াটা কি শেষ করতে হবে না? এই সংস্কার প্রক্রিয়া কি টেকসই করতে হবে না? যদি টেকসই করতে হয়, টেকসই করা হোক, নির্বাচনও করা হোক, তাতে তো আর কোনো আপত্তি নাই, কারো থাকার কথা নয়। কিন্তু আমি সংস্কার প্রক্রিয়াকে যদি টেকসই করতে না চাই, আমি বিচার প্রক্রিয়াকে যদি টেকসই করতে না চাই, শুধু নির্বাচনের কথা বলি, তাহলে তো এটা জনগণের কাছেও গ্রহণযোগ্য হবে বলে আমার কাছে মনে হয় না। আবার শুধুমাত্র সংস্কার করতে চাই কিন্তু নির্বাচন করতে চাই না, এটাও তো জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। ফলে একটা মধ্যম পন্থা অবলম্বন করা দরকার। আমি মনে করি এই ক্ষেত্রে বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের দায়িত্বই সবচাইতে বেশি। তাদের দায়িত্ব হবে সকলকে সাথে নিয়ে চলা, এককভাবে নিজের পক্ষে বিপক্ষে একটা অবস্থান না নেওয়া, সকলকে সাথে নিয়ে চলা। অযথা সরকারের উপর চাপ সৃষ্টি করার কি প্রয়োজনীয়তা আছে? এই সরকার কি এমনি এসেছে? কিভাবে এসেছে এই সরকার? আমরাই তো নিয়ে এসেছি। সকলের সম্মিলিত প্রচেষ্টাই তো সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেখানে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন সম্মানিত ব্যক্তি এই সরকারের হাল ধরেছেন বলেই আমরা এত সময় ধরে টিকে আছি। এই বাস্তবতা কিন্তু বললে চলবে না। ফলে আমরা যদি ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করি, আসলে আমরাই প্রশ্নবিদ্ধ হয়ে যাই। ডক্টর ইউনূস সাহেবকে যদি আমরা কোনো কারণে ডিসরেসপেক্ট করি, অসম্মান করি, অশ্রদ্ধা করি, বাজে শব্দ ব্যবহার করি, তাহলে প্রকৃত অর্থে আমি আমাকেই ডিসরেসপেক্ট করি, আমি আমাকেই অসম্মান করি, আমি আমাকেই অশ্রদ্ধা করি। কিন্তু এই যে জাতীয় নির্বাচনের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতের তরফ থেকে অনেকবারই বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা যাতে আগে করা হয়। সেক্ষেত্রে মানে এখন কি আপনাদের অবস্থাটা আসলে চেঞ্জ হয়েছে? আপনারা কি জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? ইদানিংকালে এই কথা বলা হয়নি জামাতের তরফ থেকে, কিন্তু আমি বলছি জাতীয় বলি, স্থানীয় বলি, আর ডিসেম্বরে নির্বাচন বলি, ফেব্রুয়ারি নির্বাচন বলি, আর এপ্রিলে নির্বাচন বলি, জুলাই ঘোষণাপত্র আগে বলি আর পরে বলি, সবই তো একটা পজিটিভ মাইন্ড নিয়ে একমত হয়ে যাওয়া প্রয়োজন। এখানে এই বিতর্ক কেন করতে হয়? কটু শব্দ কেন ব্যবহার করতে হয়? গালিগালাজ কেন করতে হয়? এমন শব্দ কেন ব্যবহার করতে হয়? আর এমন অহংকারী কথাই বা কেন বলতে হয়? আমি মনে করি সকলেরই উচিত সোবার, আন্ডারস্ট্যান্ডেবল, রিজনেবল, ভদ্রোচিত কথাবার্তা বলা, যেন একজন আরেকজনকে ব্যক্তিগতভাবে আমরা আক্রমণ না করি। আসলে প্রকৃত অর্থে এনসিপি বলি, জামাত বলি, বিএনপি বলি, আরো অন্যান্য বাম দলগুলো বলি, হেফাজত বলি, চরমুনাই বলি, সকলেই তো এই বিপ্লবের পক্ষ শক্তি, অভ্যুত্থানের পক্ষ শক্তি। তো অভ্যুত্থানের পক্ষ শক্তি যদি পরস্পরকে রেসপেক্ট করতে না পারে, তাহলে তো ইউনিটিটা নষ্ট হবে। ফলে ফর দ্য সেক অফ দ্য নেশন
for the sake of the national integrity and national interest, we all should respect each other and come to a common conclusion. আমি মনে করি সেটাই শেষ পর্যন্ত হবে, কিন্তু কথাবার্তায় কিছুটা বেমিল হয়, গরমিল হয়, কিন্তু শেষ পর্যন্ত ঠিকই একমত হবেন সবাই, যাই আমরা সিদ্ধান্ত নেই। শিশির মনির, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে ভোটের ট্রেনে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমরা আলোচনা করব সংসদীয় আসন, যেটা ঢাকা 11 নিয়ে। আজকে যেই সংসদীয় আসন সেটা কিন্তু 184, এবং যেখানে মোট ভোটার আছেন 4,26,537, যার মধ্যে পুরুষ ভোটার 2,17,217 এবং নারী ভোটার 2,09,317, এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন মোট 3 জন। আজকে যিনি আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য সব দলগুলোর কিন্তু একটি ঐকমত্যে পৌঁছানো দরকার, এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে একের পর এক বৈঠক হচ্ছে তার মধ্য দিয়েই কিন্তু একটি সুন্দর এবং আগামী নির্বাচন হওয়া সম্ভব বলে তিনি মনে করেন। তবে যেটা বলা হচ্ছে যে এই যে বিএনপি, জামায়াত কিংবা জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য দল আছে, তারা আসলে যেই তারিখগুলো বলছে কিংবা নির্বাচন চাচ্ছে সেগুলোর মধ্যে যদি একটা সমন্বয় করা যায় তাহলে হয়তো আগামীর যে জাতীয় নির্বাচন সেটা একটি সুন্দর নির্বাচন হবে বলে তিনি প্রত্যাশা করছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।